আসসালামু আলাইকুম। কার্ডিও অনকোলজি ফর অনকোলজিস্টের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা অ্যান্থ্রাসাইক্লিন ড্রাগের উপরে পড়েছিলাম। এবারে আমরা একটি অন্যতম ব্যবহৃত ড্রাগ অ্যান্টি-হার্টু থেরাপি ট্রাস্টাজুমাবের উপরে পড়াশোনা করব। আমরা আগের ক্লাসে যেহেতু রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে জেনেছিলামই, তো সেক্ষেত্রে একই রকমই ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে। যে কিছু কমন রিস্ক ফ্যাক্টর যদি আমি চিন্তা করি, যে এজ, তারপরে আপনার হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর যে কার্ডিওভাস্কুলার ডিজিজের, সেগুলো কিন্তু সব ক্ষেত্রে সমান। তা দেখেন যে আমরা যদি কম্পেয়ার করি, যে মেইনলি তো হচ্ছে যে অ্যান্থ্রাসাইক্লিন আর হার্টু থেরাপি, এছাড়াও ভিএজিএফআর রিসেপ্টর বেভাসিজুমাব, বিসিআর এবিএল ইনহিবিটর, মাল্টিপল মায়োলোমা থেরাপিস এবং র্যাফ এমএকে ইনহিবিটরসের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর চিন্তা করতে হয়। তা যখন আপনার হচ্ছে যে তার আগে থেকে হার্ট ফেলিওর বা কার্ডিওমায়োপ্যাথি থাকবে, তখন সেটা কিন্তু ভেরি হাই রিস্ক। সেভিয়ার ভিএসডি থাকলে বা মায়োকার্ডিয়াল ইনফাকশন, পারকুটেনাস ইন্টারভেনশন থাকলে বা করোনারি বাইপাস গ্রাফটিং থাকলে বা স্টেবল অ্যাঞ্জাইনা কিন্তু হাই রিস্ক। এই ক্ষেত্রে আমার কিন্তু ফলো আপের প্যাটার্নটা অন্য হবে। আর অন্যান্যর মধ্যে যদি অ্যারিথমিয়া থাকে, সেটা হচ্ছে মডারেট রিস্ক। তাহলে দেখেন যে যদি কারো হচ্ছে হাই রিস্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কেমো শুরু করার আগেও একটু কার্ডিওলজি রেফারেল নিয়ে নিতে হবে। আর যদি মডারেট রিস্ক থাকে, যে আগে থেকে যদি অ্যারিথমিয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটু কার্ডিও অনকোলজি ক্লোজ ফলো আপে রেখে তারপর আমরা কিন্তু কেমো শুরু করব। মেইনটা হচ্ছে হাই রিস্ক, মানে আগে যদি দেখে আগে হার্ট ফেলিওর থাকে, তাহলে আমাকে একটু কার্ডিওলজি কনসালটেন্ট লাগবে। এখানে হাই রিস্কের এবং লো রিস্কের উপরে ভিত্তি করে আপনার হচ্ছে কালার করা হয়েছে। তা ভেরি হাই রিস্ক এবং ভেরি সেভার ডিজিজ হচ্ছে ব্ল্যাক কালার। এটা একটু মাথায় রাখলেই দেখেন যে যখন হার্টু থেরাপি, যার হচ্ছে যে সব কিছুতে হাই রিস্ক, তাকে কিন্তু আপনার কেমো শুরু করার আগে ইকো করতে হবে, ন্যাচুরেটিভ পেপটাইড করতে হবে, ট্রোপোনিন করতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট রিস্ক যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আমাকে আগে অবশ্যই ইকো করতে হবে। মোটামুটি ইকো আপনার অ্যান্থ্রাসাইক্লিন ড্রাগের ক্ষেত্রে শুরুতেই করতে হয়। সাথে হার্টু আমি নতুন করে যেটা দেখলাম, যে 5FU থেরাপির ক্ষেত্রে যদি প্রিভিয়াস সিভিরই থাকে, সেক্ষেত্রে কিন্তু ইকো করতে হয়। বাকিগুলোর মধ্যে একটা নতুন আমার কাছে মনে হলো, যে রেডিওথেরাপি আর ভলিউম ইনক্লুডিং দ্য হার্ট, সেক্ষেত্রেও প্রিভিয়াস হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকলে ইকো করে নেওয়া উচিত। এমনকি হচ্ছে ওসিম্যাটিনিবের ক্ষেত্রেও কিন্তু ইকো রোল আছে। এখন হার্টু নিয়ে আমরা এত চিন্তা করতেছি কেন? কারণ হচ্ছে যে অ্যান্থ্রাসাইক্লিনে যেরকম হচ্ছে যে আপনার কার্ডিওমায়োপ্যাথি হয়, আপনার হচ্ছে যে হাঁটুতেও প্রায় সেটা প্রায় 15 থেকে 20%। অ্যান্থ্রাসাইক্লিনের ক্ষেত্রে এটা একটু বেশি। দেখি আমরা খুঁজে বের করি। অ্যান্থ্রাসাইক্লিনের ক্ষেত্রে এটা কত পার্সেন্ট? অ্যান্থ্রাসাইক্লিনের ক্ষেত্রে এটা 7 থেকে 65%, যেটা হচ্ছে আবার ট্রাস্টাজুমাবের ক্ষেত্রে 15 থেকে 20%, মানে অ্যান্থ্রাসাইক্লিনের চেয়ে কম। এবং ব্যাপার হচ্ছে যে রাস্টাজিমাবের কিন্তু এটা রিভার্সিবল, যদি আমি আগে থেকে ট্রিট করতে পারি এটা রিভার্সিবল। এবং হচ্ছে যে রিপেয়ার ভায়া হার্টু ইনহিবিশনের মাধ্যমে ইউ সিকুয়েন্সিয়ালি নট কনকমিটেন্ট। সো আপনার অ্যান্থ্রাসাইক্লিনের মতো অত টেনশন যুক্ত করে না। তো সেই ক্ষেত্রে যদি আমার হাই রিস্ক থাকে, আমাকে কিন্তু প্রথমে ইসিজি, ইকো এবং কার্ডিয়াক এনজাইম কোড নিতে হবে। আর যদি লো রিস্ক থাকে বা মডারেট রিস্ক থাকে, সেক্ষেত্রে আমার বেস লাইনে ইসিজি করলেই হবে। এবং পরবর্তীতে মানে যেটা মাথার মধ্যে রাখতে হবে, যে যেটাই হোক আমাকে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু ইকো করতে হবে। সেটা আমার অ্যান্থ্রাসাইক্লিনের ক্ষেত্রেও ট্রাস্টাজুমাবের ক্ষেত্রেও, যে 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ, 12 মাস এবং 12 মাস হচ্ছে যে পোস্ট থেরাপির পরে আমাকে কিন্তু ইকো করতে হবে। এখন যেটা সবচেয়ে বেশি দরকার হয়, যে চিকিৎসা চলাকালীন সময়ে কখন চিকিৎসা বন্ধ করব, কখন চিকিৎসা চালু রাখবো। তো এটার জন্য ক্যান্সার থেরাপি রিলেটেড কার্ডিয়াক ডিসফাংশনকে সিম্পটোমেটিক, অ্যাসিম্পটোমেটিক দুটো ভাগে ভাগ করা হয়েছে। যে যদি আপনার কোনো কারণে পেশেন্ট কোনো থেরাপি চেঞ্জ করতে না হয়, ওটা হচ্ছে মাইল্ড। কিন্তু যদি থেরাপি চেঞ্জ করতে হয়, সেই সিম্পটোমেটিক ডায়াবেটিক্স, হার্ট ফেলিওর থেরাপি দিতে হয়, সেটা হচ্ছে মডারেট। আর হার্ট ফেলিওরে যদি হসপিটালাইজেশন বা ভেরি সিভিয়ার হয়, তখন তো বন্ধ, তখন তো সেটা সিভিয়ার হবে। আর অ্যাসিম্পটোমেটিকের ক্ষেত্রে তখন ইজেকশন ফ্র্যাকশন আসে, যে পেশেন্ট কিন্তু সিমটম নাই, ইজেকশন ফ্র্যাকশন 50%-এর বেশি, মডারেট। ইজেকশন ফ্র্যাকশন আপনার হচ্ছে যে
যদি 40 থেকে 49 আসে এবং যদি জিএলএস মোর দেন 15% এর বেশি ডিক্লাইন করে, বা যদি দেখা যাচ্ছে যে ইজেকশন ফ্র্যাকশন 10% এর বেশি কমে গেছে, সেটা কিন্তু মডারেট, এবং অ্যাসিম্পটোমেটিক সেভার হচ্ছে 40% এর নিচে। আমরা যেটা বেশি পাই যে 50 থেকে 49 মধ্যেই আমাদের, তখনই আমরা আটকে দেই 10% এর নিচে কম হলেও। কারণ হচ্ছে দেখেন যে যদি বলা আছে অ্যাসিম্পটোমেটিক মাইল্ড, মানে তার 50% এর উপরে আছে, হাঁটু থেরাপি কন্টিনিউ করব। অ্যাসিম্পটোমেটিক মডারেট যখন 40 to 49% আছে কিন্তু অ্যাসিম্পটোমেটিক, সেই ক্ষেত্রে আমি দেখব যে যদি ইজেকশন ফ্র্যাকশন 10%-এর চেয়ে বেশি কমছে না ইজেকশন ফ্র্যাকশন 10%-এর চেয়ে কম কমছে, সেটাও কিন্তু অত ফ্যাক্টর করে না। 10%-এর বেশি কমছে কিন্তু 40-49%, অর 10%-এর চেয়ে কম কমছে কিন্তু 40-49%, আদার রিলেটিভ ডিক্লাইন জিএলএস হচ্ছে 15%, সেই ক্ষেত্রে কিন্তু এটা মডারেট অ্যাসিম্পটোমেটিক। তখন কন্টিনিউ এন্টি হাঁটু আন্ডার সিভি মনিটরিং, মানে এটার জন্য যে আমি হাঁটু দিব না এটা বলা যাবে না। কিন্তু যদি সেভার হয়, মানে যখন আমার 40%-এর চেয়ে নিচে চলে আসবে, তখন আমাকে ইন্টারাপশনে যেতে হবে, বন্ধ না, ইন্টারাপশন দিয়ে আমাকে হার্ট ফেলিওর থেরাপি দিতে হবে। আর যখন আমার সিমটোমেটিক চলে আসবে, সেটা মাইল্ড, মানে তাকে ডায়াবেটিক্স আমাকে চেঞ্জ করতে হয়েছে, এমডিটি অ্যাপ্রোচ। আর যখন মডারেট টু সেভার, মানে আপনার হসপিটালাইজেশন লাগছে বা হচ্ছে যে তার ডায়াবেটিক্স চেঞ্জ করতে হয়েছে, তখন কিন্তু থেরাপি ইন্টারাকশন। কোশ্চেনগুলা এইখান থেকেই বেশি আসে যে এত পার্সেন্ট পাইছে, পেশেন্টের সিমটম নাই, ইজেকশন ফ্যাকশন 40% এর নিচে কি করব? অবশ্যই হার্টের থেরাপি বন্ধ করে দিব। আর হচ্ছে যা রিস্ক আছে সেক্ষেত্রে দেখেন এখানে বলা আছে এসি বা এআরবি। সেক্ষেত্রে যে আমরা এসি ইনহিবিটরের ক্ষেত্রে কমন আমাদের চয়েস ছিল র্যামিপ্রিল, সেটা আমরা কিন্তু দেখতে পারি। আর এটা ব্লকার কিন্তু হার্ট ফেলিওরের চিকিৎসা। এখানে ওইটা আরেকটু ব্যাখ্যা করে দেওয়া আছে, কারণ যদি মনে থাকে যে কোনো কারণে সিমটোমেটিক অ্যান্ড অ্যাসিমটোমেটিক সেভার যখন 40%-এর নিচে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে যে হার্ট ফেলিওরের চিকিৎসাটা আমাকে গাইডলাইন মেনে করতে হবে। আর যখন হচ্ছে যে টেম্পোরারি কখন থামাবো যদি মডারেট টু সিভিয়ার সিমটোমেটিক কেমোথেরাপি রিলেটেড গাইডেড ডিসফাংশন হয়, বা সিভিয়ার অ্যাসিম্পটোমেটিক যখন 40%, তখন বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে চালাই যেতে হবে। যে এটা যেটা মনে হয় যে অ্যাসিম্পটোমেটিক মডারেট 40 থেকে 49 হাঁটু টার্গেটেড থেরাপি শুড বি কন্টিনিউড, কার্ডিওপ্রোটেক্টিভ থেরাপি এসি ইনহিবিটর এআরবিএম বিটা ব্লকার ইজ রিকমেন্ডেড উইথ ফ্রিকোয়েন্ট কার্ডিয়াক মনিটরিং। যেটা আমরা করি যে 50%-এর নিচে হলে হার্টের ডাক্তার দেখায় আসেন, হার্টের ডাক্তার যে কি জিজ্ঞেস করতেছে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই একটা এসি ইনহিবিটর বা এআরবি প্লাস বিটা ব্লকার কিন্তু রোগীর সাথে থাকা দরকার। এই মোটামুটি হচ্ছে হাঁটু টার্গেটেড থেরাপির ক্ষেত্রে মেইন হচ্ছে যে আমাদের যে টার্গেটটা। এখানে একটা বই থেকে যেটা পেলাম যে অ্যান্থ্রাসাইক্লিন যেমন একটা কিউমুলেটিভ ডোজ আছে, যে আপনার 400, 480, 50 থেকে 550, এটা তো পার্সেন্টেজ আছে যে 7%-এর মতো হয়, কিন্তু ট্রাস্টাজেমে এরকম কোনো কিউমুলেটিভ ডোজ নেই, যেমন এটা রিভার্সেবল। এবং রিস্ক ফর হার্ট ফেলিওর মে বি লিমিটেড বাই এভিডেন্স অফ কনকারেন্ট ইউজ অফ ডক্সিরিবোসিন ডোজ এক্সিডিং 300 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার। আর এখানে আর একটা সূত্র দিছে, যদিও এটা আসলে আমি খুব একটা ইউজে দেখি নাই, যেটা দিয়ে রিস্ক ফ্যাক্টরটা ধরা যায়, যে ট্রাস্টাজেমাবের ক্ষেত্রে কার্ডিওটক্সিসিটি ক্যান বি ক্যালকুলেটেড রিস্কটা। লাস্টে ইএসসি গাইডলাইনের একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা যদি করি, যে একটা পেশেন্ট সে হচ্ছে পারোজেমা পাচ্ছে 3 উইকলি, 55 বছর বয়স, ইআরপি আর নেগেটিভ, হার্টু পজিটিভ, তার লিভার লাং চলে গেছে স্টেজ 4, কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর নাই, হিস্ট্রি কার্ডিওভাস্কুলার ডিজিজ নাই, তার ইকো যেটা আসছে, যে ইকো আসছে প্রথমে বেজ লাইনে 54 এবং জিএলএস 18%, কিন্তু 6 সাইকেল পরে সিগনিফিকেন্ট ইনক্রিজ অফ লিভার লাং কমছে। তারপরে হচ্ছে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে কিন্তু আর কোনো সিমটম নাই, সিমটম হার্ট ফেলিওর, নিউক্লিওগ্রাম শোড লেট ভেরিয়েশন 44%, 10% কমছে, জিএলএস স্টেন 15.5, এটা অতটা কমে নাই,
কিন্তু ইকো 50% নিচে নামে আসছে, পেশেন্টের উইদাউট সিমটম আছে, উইদাউট আদার সিমটম। তাহলে এটা কি বলবে? অ্যাসিমটোমেটিক মডারেট। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট রিকমেন্ডেশন ফর অ্যাসিমটোমেটিক? কিন্তু আমি ট্রিটমেন্ট চালাবো অবশ্যই। এই জন্য আমি দেখেন যে প্রথমে এটাকে সিমটম ধরে নিয়ে পার্মানেন্টলি ডিসকন্টিনিউ দিছিলাম, কিন্তু যেটা করতে হবে আমাকে, যে হোল্ড ক্যান্সার থেরাপিটা আমাকে হোল্ড করতে হবে, এবং যেটা হচ্ছে যে অপটিমাইজ সিভি রিস্ক ফ্যাক্টর রিস্টার ইন 20 উইকস, কন্টিনিউ ইন্টিহারোথেরাপি ইনিশিয়েট সি বিটা ব্লকার ফ্রিকোয়েন্ট কার্ডিয়াক মনিটরিং। এটার উত্তর হবে কিন্তু আমাকে, কিন্তু যেহেতু সে আপনার মডারেট অ্যাসিমটোমেটিক, সেক্ষেত্রে আমাকে কিন্তু কন্টিনিউ ইন্টিহারোথেরাপি ইনিশিয়েট সি বিটা ব্লকার, এখানে যে কন্টিনিউ ইন্টিহারোথেরাপি আন্ডার সিভি মনিটরিং, এবং আমাকে কিন্তু এগুলো চিকিৎসা দিতে হবে। এবং এই জন্য আমি যখন পার্মানেন্টলি ডিসকন্টিনিউ দিলাম, যেটাকে আমি সিমটম ধরে নিই, মডারেট ধরে নিই, এটা কিন্তু ভুল গেল। উত্তরটা দেওয়া আছে এখানে যে কন্টিনিউশন অফ হার্ট টু টার্গেটেড থেরাপি শুড বি কনসিডার্ড পেশেন্ট হু ডেভেলপ অ্যাসিমটোমেটিক মডারেট chemotherapy cardiac dysfunction with more frequent cardiac monitoring. To be a CERB beta blocker recommended in patients who develop asymptomatic moderate LVP। সুতরাং আমার উত্তর হচ্ছিল এ। আপাতত এই হচ্ছে হার্ট থেরাপির। পরবর্তীতে আমরা একটু ডিপে যাব, থ্রোম্বোএমবোলিজম একটা বড় সমস্যা, এটা নিয়ে আলোচনা করব। রেডিয়েশনের ইফেক্ট অন কার্ডিও অনকোলজি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।